প্রিয় প্রণয়িনী সিজন 2 লেখনীতে জান্নাত নুসরাত পর্ব সংখ্যা 35। রাতের তৃতীয় প্রহরে হঠাৎ নাসির মঞ্জিলে এসেছে সৈয়দ বাড়ির কর্তীরা। সকলেই সুন্দর সাজগোজ করেছে এই বাড়ি থেকে ওই বাড়িতে আসার পথে। সকল মেহমানের সাথে কথা বলা শেষে যখন এসেছে কিচেনে হাজির হলেন, তখন দেখলেন একা হাতে সবকিছু সামলাতে হিমশিম খাচ্ছে নাজনীন বেগম। বাড়ির অর্ধেকের বেশি মানুষ ঘুমিয়ে পড়েছে। নাজনীন বেগম একদিকে রুটি বেলছে, অন্যদিকে রান্না করছে। কোনো দিকে তাকানোর সময়টুকু নেই তার। লিপি বেগম কাপড়ের হাতা গুটিয়ে নিলেন। সামনে এগিয়ে যেতে যেতে কিছুটা নারাজি স্বরে বলল, কি হয়েছে তোর মেজো? নাজনীন বেগম আকস্মিক লিপি বেগমের গলার শব্দে লাফিয়ে উঠলেন প্রায়। পরপর নিজেকে সামলে নিয়ে সালাম ঠুকলেন হিমি সুরে। লিপি বেগম দুহাত মেলে দিলেন। নাজনীন বেগম দ্রুত হাতে চুলোর আগুন কমিয়ে ঘামাক্ত শরীর নিয়ে জড়িয়ে ধরলেন বড় বোন সম্ভাবী ভাবিকে। অনেকদিন পর দেখা হওয়ায় এই অবস্থা থেকে হেসে ফেলল দুজনেই। ঝর্ণা বেগম পেছন থেকে উকি মেরে বললেন, দুজন বেয়ান হয়ে আমাকে আর রোহিণীকে ভুলে গেছে। দ্যাটস নট ফেয়ার। রোহিণী নিজেও ঝর্ণা বেগমের পেছন থেকে বেরিয়ে আসলো। লিপি বেগম কিছুটা নিজেকে মধ্যে দূরত্ব তৈরি করে নিজেদের মাঝে জায়গা বের করে দিলেন ওদের দুজনের জন্য। রোহিণী প্রায় লাফিয়েই মাঝে ঢুকে জায়গা করে নিলেন। ঝর্ণা বেগম শব্দ করে হেসে ফেলেন। ভদ্রমহিলাদের মধ্যে এমন করে চলল অনেক সময় মিলন মেলা। হঠাৎ নাকে আসলো পোড়া গন্ধ। নাজনীন বেগম নিজেকে ছাড়িয়ে এনে দৌড়ে তরকারিতে পানি ঢেলে দিলেন। মুখ দিয়ে বিরক্তিস্বর শব্দ করল, যা শেষ। লিপি বেগম জানতে চাইলেন, একা হাতে সব সামলাচ্ছিস, কাউকে রাখলি না কেন? নাজনীন বেগম তরকারিতে হাত চালাতে চালাতে বললেন, ওদের কাজ পছন্দ হয় না আমার। রোহিণী বেগম জিজ্ঞেস করলেন, তাহলে আমাদের কেন জানালে না মেজো আপা? আমাদের মধ্যে কেউ একজন আসলেও তো তোমার সাহায্য হতো। নাজনীন বেগম শুধু হাসলেন সামান্য। ঝর্ণা বেগম বললেন, ওসব কাছে ছাড়ো, মহামান্য ব্যক্তিরা কোথায়? নাজনীন বেগমের টনক নড়ল এতেই। রোহিণীকে উদ্দেশ্য করে কিছুটা তেরা মিশ্রিত কণ্ঠে বলল, আমার মোবাইলটা দেখ ফ্রিজের ওপর, একটু দে তো ছোট। লিপি বেগম তখন রুটি বেলছেন। ঝর্ণা বেগম দাঁড়ানো থেকে নাজনীন বেগমের হাতে কাজ এগিয়ে দিতে দিতে সিঙ্গে রাখা বাটিগুলো খুলে রাখতে শুরু করলো। এর মধ্যে রোহিণী বেগম মোবাইল হাতে এনে ধরিয়ে দিলেন নাজনীন বেগমের। নাজনীন বেগম তরকারি ঢেকে চেকে ঢাকনা দিয়ে প্রথমে ডায়াল করলেন ইসরাতের নাম্বারে। রিং হতে হতে আবার কেটে গেল। রোহিণী বেগম চোখ ফেরে শুধালেন, কল ধরেছে? নাজনীন বেগম দুপাশে মাথা নাড়লেন। চিন্তিত সুরে বললেন, ইসরাত এমন করে না, প্রথম কলে পিক করে, মেয়েটা যতই ব্যস্ত হোক না কেন। আবারও কল করলো, তা বেজে বেজে কেটে গেল। একে একে সবাইকে কল দিল, কেউ ধরলো না। ঝর্ণা বেগম জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছে ওরা সবাই? নাজনীন বেগম লাগাতার কল মিলিয়ে যেতে যেতে অস্পষ্ট সুরে বলেছিল বাহিরে হাঁটতে যাচ্ছে। রোহিণী বেগম কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করলেন, কে বলেছে কথা? নাজনীন বেগম সামান্য চোখ তুলে রোহিণী বেগমের দিকে চেয়ে ইসরাত বলেছিল, ওইগুলো বললে জীবনও যেতে দিতাম না। লিপি বেগম এমনিতেই জিজ্ঞেস করলো, গ্যারেজে গাড়ি আছে? নাজনীন বেগম না ভঙ্গিতে মাথা নাড়ল। তিনি জানেন না বলে। রোহিণী তরকারিতে পানি দিয়ে চুলার আঁচ একদম কমিয়ে বলল, দেখে আসি আমি। চিন্তায় চিন্তায় নাজনীন বেগমের মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। এক হাতে কপাল মুছে দিয়ে ড্রাইভিং রুমে আসতেই টিভিতে জোরে জোরে বাজতে লাগলো গতকাল রাত 10টার সময় প্রভাস স্পিডে কারণে গাড়িতে দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার কারণে গাড়িতে থাকা 3 জনের মৃত্যু। শৈলপুলে জ্বলে ছাই হয়ে গিয়েছে। 3 জনের কাউকে চেনার উপায় নেই। কার আইডেন্টিটি কি? এটা দেখার পর নাজনীন বেগম স্বাভাবিক অবস্থা থেকে আরও বেশি নাজুক হয়ে উঠল। রান্নাঘর থেকে ঘেমে নিয়ে যাওয়া শরীর আরও বেশি ঘেমে যাচ্ছে তরতর করে। সেখানে আর না দাঁড়িয়ে এসে সদর দরজা দিয়ে প্রায় দৌড়ে গেলেন তিনি। নাজনীন বেগম কাহিল অবস্থা দেখে রোহিণী বেগম আর ঝর্ণা বেগম হাত দিয়ে আটকে উঠল। দুজনেই ছুটল নাজনীন বেগমের পিছু পিছু। গ্যারেজের সামনে এসে দেখে শাটার খোলা। দুটো গাড়ির একটারও অস্তিত্ব নেই। শুধু নাসির সাহেব সেদিন যে বাইক এনেছিলেন তা পড়ে আছে একপাশে অবহেলিত ভঙ্গিতে। বাড়ির বাহিরে কৃত্রিম আলো ছাড়া প্রতিটি রুমে আলো নিভে গেছে প্রায়। হাতের মুঠোয় থাকা ফোনটা ইসরাতের নাম্বারে কাপা হাতে আবারও ডায়াল করলো নাজনীন বেগম। নাজনীন বেগমের হলো এ ধরনের ধরবেন ইসরাত ফোনটা, কিন্তু এবারও সেম বেজে বেজে কেটে গেল। সময় লাগলো অনেক। নাজনীন বেগম অতিরিক্ত চিন্তার কারণে কাপড়ের অভ্যন্তরে থাকা শক্ত সমস্ত শরীরটা থরথর করে কাঁপতে লাগলো।
ইসরাতের নাম্বারে আবারও কল মিলাতেই রিং হতে হতে কেটে গেল। লিপি বেগম নাজনীন বেগমকে বলল, এমন করিস না, হয়তো মোবাইল হাতে নেই, কোথাও ফেলে রেখেছে। নাজনীন বেগম এ কথায় সহজে অমত পোষণ করলেন, বললেন ইসরাত মোবাইল সবসময় সাথে রাখে, বাইরে গেলে। রোহিণী বেগম ইরহামের মোবাইলে ফোন দিলেন, কিন্তু ওপাশ থেকে একটা শব্দ আবারও ভেসে আসলো, আপনি যে নাম্বারে কল করেছেন তা এই মুহূর্তে বন্ধ আছে, দয়া করে কিছুক্ষণ পর আবার সংযোগ করুন। লিপি বেগম সান্ত্বনা দিল, আবারও বললেন, হয়তো সাউন্ড অফ। নাজনীন বেগম তবুও মানতে নারাজ। নিজের জায়গায় মোবাইল হাতে অটল রয়ে দাঁড়িয়ে বেগ পোহাতে থাকছে তার, কাপা কণ্ঠে বললেন, আমার ইসরাতটা কখনো মোবাইলের সাউন্ড অফ করে না পা, নির্ঘাত কিছু হয়েছে। নাজনীন বেগম হয়তো আর দাঁড়িয়ে থাকতে পারল না, দু পা ছড়িয়ে বসে পড়ল কংক্রিটের তৈরি পিচ ঢালা গ্যারেজের সামনে। রোহিণী বেগম প্রায় কেঁদে ফেলেছে এমন মুখ। লিপি বেগম কোনো প্রকার রাস্তা না পেয়ে কল দিল জাহিনের নাম্বারে। ওপাশ থেকে জাহিনের স্বর ভেসে আসতে লিপি বেগম বলল, একটু তোর মেঝো বাবার বাড়িতে আয়। জাহিন বিছানা থেকে উঠে দাঁড়ালো, পায়ে জুতো জোড়া আলতোভাবে ঢুকিয়ে শুধালো, কেন? লিপি বেগম কিছুটা বিরক্তি প্রকাশ করেই বললেন, আসো তো, আসলেই তো দেখতে পাবে কেন। ফোন কাটতেই পরিস্থিতি পাই বিগড়ে গেছে। নাজনীন বেগম মাথায় হাত রেখে হাউমাউ করে কাঁদছেন। রোহিণী, আমার আহান, আমার ইরহাম বলে গলা ফাটাচ্ছে। ঝর্ণা বেগম শুভ্রমুখ লাল হয়ে গেছে, এক্ষুনি এই লাইভ পেলে বাচ্চাদের মতো ঠোঁট ভেঙে কেঁদে ফেলবে। লিপি বেগমের গলার কাছে কান্না দলা পাকাচ্ছে। তিনি নিজেকে সামলে নিয়েছেন, তবুও চোখের পানি কোটর থেকে নির্গত হওয়ার পূর্বেই মুছে ফেলেছেন তা কাপড়ের হাতায়। এখন যদি উনি এদের মধ্যে কাঁদতে বসে তাহলে কি কোনো সমাধান হবে? চোয়াল শক্ত করে ভঙ্গুর গলায় সবাইকে ধমক দিয়ে উঠলেন, হচ্ছেটা কি? নাজনীন বেগম এসব কানে তুললেন না, আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। রোহিণী বেগমের গলার আওয়াজ বাড়ছে সময়ের সাথে সাথে। বাকি ছিলেন ঝর্ণা বেগম, তিনিও ভ্যাভ্যা করে কেঁদে ফেললেন। মুখ দিয়ে শব্দ করলেন, আমার বাচ্চাগুলো কোথায় গেলি তোরা? টিমটিমে ভোরের আলো ফুটেছে আকাশে, ধীরে ধীরে নতুন সূর্যের সূচনা। ইসরাত এখনো রাস্তায় লেপ্টে আছে, কাঁদছে বিরতিহীন। এখান থেকে দূরে বাড়ি যাবে সেই ধ্যান নেই তার ভেতরে। চোখ দুটো ফুলে উঠেছে লাল লাল হয়ে। পিচঢালা রাস্তার দিকে নিস্তব্ধ চোখে পাপড়ি না ফেলে তাকিয়ে আছে। কান্নার গতি থেমে গিয়ে হেঁচকে উঠেছে তার। ভেতরে ভেতরে জমা হলো ক্ষোভ, দাঁতের মাড়ি চেপে অনেকটা রইল এক দৃষ্টিতে তাকিয়ে, নড়ল না নিজের জায়গা থেকে। চোখের চাহনি এতটাই তেজালো যে পাপড়ি ফেললো না, ওভাবেই বসে রইল হাতের মুঠো শক্ত করে। ধীরে ধীরে রাগের পাহাড় এসে গ্রাস করলো তাকে। নিজের বাস্তব জ্ঞান হারিয়ে দু হাতে মুখ চেপে ধরে গলা ফাটিয়ে চিৎকার করে উঠল। চিৎকারের ক্ষীণতা এত বেশি যে কানে লেগে গেল মিনয়ের। কিছু বোঝে ওঠার আগে ইসরাত নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালো। বৃষ্টিতে ভেজা চুলগুলো দলা পাকিয়ে গিয়েছে পেছনে, কপালে গালে এমনিতেই চোখের ওপরে ছোট ছোট চুলগুলো লেপ্টে আছে। ধূপধাপ পায়ে নিজেকে অক্ষত থাকা গাড়ির কাছে গেল। মিনয়ের চোখ ছোট ছোট করে দেখলো ইসরাতের কাণ্ড। কান্নার কারণে মুখ ফুলে গেছে মেয়েটার। চোখের চামড়া কিছুটা দুদিকে সরে যাওয়ায় চোখের সাদা জায়গার মধ্যে জমা হওয়া রক্তের আস্তরণ দেখা গেল। ইসরাত গাড়ির ডিকি টেনে খুলে ফেললো। মিনয় আরেকটু সামনের দিকে এগোতে দেখলো ইসরাত হকি স্টিক হাতে নিচ্ছে। উকি দিয়ে গাড়ির ডিকির পানে চাইতেই দেখলো উল্টাপাল্টা জিনিস রাখা ওইখানে, বটি থেকে শুরু করে সব কিছু। ইসরাত গাড়ির ডিকি খোলা রেখেই প্রথমে এগিয়ে গেল জ্বলে যাওয়া গাড়ির দিকে। হকিস্টিকে শক্ত করে মুঠোয় চেপে ধরে একের পর এক লাগাতার আঘাত আনে বনেটের ওপর। রাগেতে কমলো না, আরো বাড়লো। সামনে সময়ের সাথে দ্বিগুণ থেকে 3 গুণে পৌঁছালো। কিন্তু মুহূর্ত অতিবাহিত হতে ইসরাতের বড় বড় চোখে দৃষ্টি মিনয়কে ঘুরিয়ে দিল। হকিস্টিক ধরে রাখার হাত ক্ষোভে দংশনের শক্ততা যেন আরো বাড়লো। চোখে ভাসলো তাকে ধরে রাখার মুহূর্তটুকু। রুদ্ধ ষাঁড়ের মতো চেয়ে তেড়ে গেল মিনয়ের দিকে। হাবিলদার এতক্ষণে হাপিশোধ করেছে। ভবিষ্যৎ জেনারেশন এভাবে ঝরে গেলে যখন চোখ তুলে দেখলো ইসরাতকে তেড়ে আসতে, তখন আটকে উঠে জানতে চাইলো, স্যার ভদ্রমহিলা কোন দিকে যাচ্ছেন? মিনয় নিজের জায়গায় অটল দাঁড়িয়ে থেকে বলল, মনে হচ্ছে তোমার দিকেই। হাবিলদার সামান্য হেসে বললেন, আমাদের দিকে না স্যার, শুধু আপনার দিকে এগিয়ে আসছে ভদ্রমহিলা। মিনয় নিজের শূন্য মস্তিষ্ক পালানোর কথা প্রায় ভুলে গেছে। হাবিলদারকে জিজ্ঞেস করলো, এখন আমার কি করা উচিত বলুন তো? হাবিলদার সামান্য ধমক দিয়েই বলল, গরুর মতো দাঁড়িয়ে ঘাস কেটে
ভাগুন স্যার ভাগুন, ভদ্রমহিলা আপনার দিকে খেপা সারের মতো তেড়ে আসছে, যে কোনো সময় গুঁতোটুতো মেরে দিতে পারেন। ইসরাত নিজের সামনে এসে থমকে দাঁড়ালো, উড়ন্ত পাখির মতো লাফ দিয়ে দৌড় দিল। ইসরাতও নিজে পিছু পিছু ছুটলো, মানসিক ভারসাম্যহীন মানুষের মতোই ভাঙা গলায় ফেরে চিৎকার করলো, খুন করবো আজ সবগুলোকে। মিনয়ের সামনের দিকে চলন্ত পা যেন ঘাড় ঘুরিয়ে ইসরাতের পানে চেয়ে বলল, আপনি কি পাগল হয়ে গিয়েছেন ইসরাত? এমন করছেন কেন? ইসরাত কানে নিল না সেসব কথা, মন্ত্রমুগ্ধের মতো হাতে হকি স্টিক তুলে নিয়ে মিনয়ের দিকে ছুটতে থাকলো। মস্তিষ্ক থেকে একটার পর একটা প্রতিধ্বনি, এই লোক তো তাকে না থামালে আস্তর ভাই বোন অক্ষত থাকতো, বেঁচে থাকতো ছোট ছোট প্রাণগুলো। ইসরাত এভাবে দৌড়াতে অবস্থায় হ্যালুসিনেশন করলো নুসরাত, ইরহাম, আহান আসছে তার দিকে। সে তাদের দুহাতে জড়িয়ে ধরতে নেবে পূর্বে কেউ একজন পেছন থেকে তাকে ডেকে উঠল। সে আর কেউ না, মিনয় তুষার। ইসরাত দুদিকে মাথা নাড়ল, নিজের মস্তিষ্কতে না হওয়া জিনিসগুলো কল্পনা করতে দিল না। রাগে থরথর করে কাঁপলো মেহেলি দেহটা, সাথে নাক আর ঠোঁট, পায়ের গতি বাড়লো আরো। যে কেউ দেখলে বলবে শরীরটা বাতাসে প্রায় উড়ছে। মিনয় তৃতীয় রাস্তায় মুখ গোল গোল করে ঘুরতে ঘুরতে হাঁপিয়ে উঠেছে, তবুও ইসরাতের হাঁপানো নাম নেই। তুষার জিরানোর জন্য থামতেই দাঁড়ালো হাবিলদার, দৌড়ানো হচ্ছে ভেসে আসলো, স্যার আপনি আজ শেষ। ইসরাত শূন্য তোলা হকিস্টিক এসে তুষারের মাথায় স্পর্শ করতে তুষারের সুর ভেসে এসলো দূর হতে, বাংলা মাল ছেড়ে হাতে মুরগি নিয়াছি, বৈরাগ হইয়া কপালে তিলক লাগাইছি, হাঁসের পিছন ছাইরা দিয়া মুরগি চোর হইয়াছি, পূর্ণের জন্য 1 গ্লাস জলে ডুব দিয়াছি, সবকিছু ছাইরা আমি মুরগি চোর হইয়াছি, মুরগির পেছনে আগুন লাগাইছি ও মুরগির দুনিয়া থেকে বিদায় জানাইছি, মুরগির লেগ খেয়েছি ও মুরগির পেছনে আগুন লাগাইছি ও মুরগিরে বিদায় জানাইছি। ইসরাত থমকানো চোখে ফিরে চাইল পিছনে, বিষময় চেয়ে কোঠর থেকে অখি বেরি হয়ে আসবে এমন ঘন বনের অভ্যন্তর হতে কুদে কাদায় মাখামাখি হয়ে শরীর নিয়ে বেরিয়ে আসতে দেখলো 3 জনকে, মুখেও ছাড় নেই কাদার, মুখ দেখে চেনার উপায় নেই কারা এরা। গায়ের ওড়না জড়ানো এক একজনের, সাদা রঙের কাপড়খানা লেগে আছে গায়ের সাথে। ইরহামের গায়ে শুধু সেন্ডো গেঞ্জি জড়ানো, কালো লোমহর্ষ ফর্সা পুরুষালী বুক বেয়ে। ইসরাত সামান্য চোখ খিচিয়ে তাকাতেই দেখলো 3টে একসাথে হাতে দুটো দুটো করে মুরগি, এমন করে কোলে রেখেছে যেন নবজাতক বাচ্চা। নিজেদের বাহু থেকে এক একজনকে ছাড়াতেই ইসরাত হাত অবেশ হয়ে আসলো, 1 পা 2 পা করে এগিয়ে গেল বোনের দিকে। নিজের চোখ দুটোকে যেন বিশ্বাস করতে পারছে না সে, খুশিতে চোখ চকচক করে উঠল এই মুহূর্তেই, পানিতে টইটম্বুর 2 নয়ন। নিজেকে খুশি জাহির করতে পারল না সে, ঠোঁট টেনে বের হলো না কোনো শব্দ, শুধু হা করে সামনের দিকে চেয়ে দেখলো নিজের ভাই বোনকে। মনে হলো যুগ যুগ কেটে গিয়েছে, প্রিয় মানুষগুলোকে দেখেনি। 3টা গলার আওয়াজ এগিয়ে আসতে আসতে আরো বাড়লো, তখন তারা সামনে পড়ে থাকা পোড়া গাড়ি। অর্ধজ্ঞান হলো সৌরভী প্যানিক অ্যাটাকে নাজেহাল অবস্থায় মোমোকে দেখেনি। যখন দেখলো গাড়ি পড়ে আছে, তখন এতক্ষণের উচ্ছ্বাস মিশ্রিত ধিমি হয়ে আসলো। 3 জনের মুখ চাওয়াচাই করে নিজেদের। একবার দেখলো থমকে দাঁড়ালো ইসরাতকে, এবার দেখলো পুড়ে যাওয়া গাড়ির শেষ অংশ। ঠোঁট দিয়ে বের হয়ে আসলো নুসরাতের, শালি তুই মরা মানুষের মতো দাঁড়িয়ে আছিস কেন? মুরগিগুলো তখনও আল্লাহর নামে ডাকতে চিৎকার করে, হাত দিয়ে সেগুলো আরো শক্ত করে ধরে নুসরাত। ইসরাতকে আবারও জিজ্ঞেস করে, তুই এমন হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? ইসরাত কথা বলল না। কয়েক মুহূর্ত মুরগি হাতে দাঁড়িয়ে থাকা 3 ভাই বোনকে দেখলো। নিঃশব্দে পার হলো কয়েক মিনিট, কয়েক সেকেন্ড পর কয়েক মুহূর্ত, যেন নিজেকে সামলাতে পারলো না ইসরাত। নিকট দাঁড় হলো তার, অতি আবেগে বারবার কথা আটকে গেল গলায়। নুসরাত, ইরহাম, আহান পরিবেশ কিছুটা ঠান্ডা করতে পারলো কি হয়েছে, তাই নুসরাত হা হা করে হেসে পরিস্থিতি স্বাভাবিক করতে বলে উঠল, তুই কেঁদেছিস? আরে শালি মরি নাই, এত কাঁদার কি আছে? ইসরাত এসব কথা যেন গা পিত্তে জ্বলে গেল। এমন এক মুহূর্তে সে পাগলের মতো হাসানোর চেষ্টা করছে। ইরহাম নিজেও ইসরাতকে স্বাভাবিক করার জন্য বলল, আমরা তো মনে করেছিলাম তুমি বাসায় চলে গিয়েছো। আহান অপরাধ বোধ করলো, তাই ফিকে হয়ে যাওয়া ধিমি সুরে বলল, আমরা জানতাম না গাড়িতে আগুন লেগে যাবে। 3 জনই মুরগি কোলে করে মাথা নাড়ালো ওপর নিচ।
ইসরাত একটা কথারও উত্তর দিল না। নিজের ফোলা ফোলা চোখ দুটো ঘুরিয়ে কর্মরিয়ে শুধালো, কোথায় গিয়েছিলি তোরা? নুসরাত আর ইরহাম একসাথে বলে উঠল, মুরগি চুরি করতে। ইসরাত গলা ফাটিয়ে গালি দিল, সুরের বাচ্চা, আমি এখানে তোদের জন্য মরতে বসেছি আর কুত্তার বাচ্চা তোরা মুরগি চুরি করতে গিয়েছিস? আজ সবগুলোর পা ভাঙবো, কত বড় সাহস! নুসরাত ইসরাতের কন্ডিশন দেখে মুরগিকে শক্ত করে চেপে ধরে উল্টো পথে দৌড় দিল। তার মতামত, জান গেলে যাবে, তবুও মুরগি ছাড়া যাবে না। ইরহাম অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, পালাচ্ছিস কেন? নুসরাত ইসরাতের থেকে 10 হাত দূরে গিয়ে বলে উঠল, জরুরি প্রয়োজনে জরুরি ব্যবস্থা নিচ্ছি। পূর্ব থেকে ইসরাতের মাথায় গিয়েছে। ইসরাত নুসরাতের কথা অনুযায়ী সত্যি সত্যি আহান আর ইরহামকে পেটানোর জন্য ক্ষেপানো এনে এগিয়ে আসছে। ইরহাম আর আহান নুসরাতের দিকে দৌড় দিল। নুসরাত নিষেধাজ্ঞা জারি করলো, একদম এদিকে আসবি না দুজনে নুসরাতের কথা মাছি তাড়ানোর ভঙ্গিতে উড়িয়ে দিল। নুসরাতের দিকে যেতে যেতে আওড়ালো, সব দোষ তোর, তুই তো এই মেয়েকে রাগিয়ে দিয়েছিস। তুই না বললে তো জীবনে আমরা মুরগি চুরি করতে চাইতাম না। ইসরাত একটা কথাও কানে তুললো না, হকি স্টিক ছুঁড়ে মারলো। একটুর জন্য নুসরাতের মাথায় না লেগে পাশ দিয়ে চলে গেল শ করে। অক্ষতে রাখা গাড়ির গ্লাসে গিয়ে লেগে গ্লাসটা ভেঙে চুরমার হয়ে গেল। ইসরাত কিরমিরিয়ে বলে উঠল, দাঁড়া, সবগুলোকে আস্ত কুপাবো আমি। ইসরাত ঝলসানো কণ্ঠে নুসরাত, আহান, ইরহাম আরো বেশি করে পায়ে পা দিয়ে ঝগড়া শুরু করে দিল। দূর দূরান্ত হতে ভেসে আসছে অনবরত চলতে থাকা গাড়ির আওয়াজ। নুসরাত গোল গোল করে দৌড়াচ্ছে সব দিক মিলে। তিনজনে খিলখিল করে হাসছেও। তিনজনে খিলখিল করে হেসে সামান্য উড়ন্ত পাখির মতো চলতে চলতে ইসরাত নিজেকেও হেসে দিল। পরপর আবারও শব্দ করে কান্না করে ফেললো। এক হাতে তালু দিয়ে চোখ মুখ মুছে অস্পষ্ট সুরে জানতে চাইলো, আমাকে বলে গেলি না কেন? ইসরাত শীতল হতে দেখলো থামলো সবাই। মুখ তুলে সান্ত্বনা দিতে যাবে তখনই সেখান থেকে 3 গুণধরের বেরিয়ে আসে। সেই পথে হতেই টর্চ লাইট দিয়ে হুড়হুড় করে একদল পুরুষ মানুষ বেরিয়ে আসলো। মুখে মুখে উচ্চারিত তাদের, চোর চোর। ইসরাত বিষমত মুখ নিয়ে চেয়ে থাকলো ওইদিকে। নুসরাত, ইরহাম, আহান তিনজনই একত্রিত হয়ে ফিসফিস করলো, চোরের মতো মুখ বানিয়ে কানাঘুষা কর। এরা এখনো পিছু ছাড়েনি। নুসরাতদের আকস্মিক কাণ্ডে ইসরাত ভরকে গেল। নুসরাত বৃহৎ আকারে চোখে ওদিকে চেয়ে থেকে বলে উঠল, মাত্র 6টা মুরগি চড়া করায় এরা এতক্ষণ যাবত আমাদের পিছু ছুটছে। কি যেমন এসেছে ভাই, ভালো মানুষের জামানা কি আর থাকে নাকি? ইরহাম নাক ফুলিয়ে বলল, খানকির পোলারা মাত্র 2টো মুরগি চুরি করে এসব করছে। এসব মুরগি আমি বালদেও ভারী মারি না, শুধু কাবাব খাবো বলে এনেছি। আহান সরু চোখে চেয়ে থেকে শক্ত হাতে বুকে মুরগি চেপে ধরে বলল, আমি মেরে ফেললেও মুরগি দিব না, আমি এগুলোর কাবাব খাবো। নুসরাত নিজেও পণ করে ফেলেছে, আজ তাকে বুলেট মেরে দিল, মুরগি দিবে না। তিনজন মুরগিগুলো নিজের বুকে শক্ত করে চেপে ধরে দাঁড়িয়ে রইল। তখনই কানে আসলো পুরুষালী শব্দস্বর, পুলিশ অফিসার আছেন এখানে? তুষার সব পুরুষের মতো এগিয়ে গেল তাদের দিকে, জিজ্ঞেস করলো কি হয়েছে। একটা লোক তাদের মধ্যে এগিয়ে আসলো। সবার হাতে লাঠি। চোর ধরার পর উত্তম মাধ্যম দিবে বলে নিয়ে এসেছিল। সবাই হই হই করে উঠল। এতজনের মধ্যে তুষার কিছু বুঝে উঠল না, তাই সামান্য কড়া কণ্ঠে বলে, একজন বলুন। একজন বয়স্ক লোক সামনে আসতে সবাই পেছনে সরিয়ে চোরের মতো সেটে দাঁড়ানো নুসরাত, ইরহাম, আহানকে আঙ্গুল তুলে দেখিয়ে বলল, আমাদের গ্রামে ঢুকে রাত 4টার সময় মুরগি চুরি করেছে এরা। নুসরাত ভেঙচি কাটলো লোকটাকে। লোকটা এসব দেখলো না, আবারও বলে উঠল, পোশাক আশাক দেখলেই বোঝা যায় ভালো ভদ্র পরিবারের ছেলে মেয়ে, কিন্তু এমন মুরগি চুরি করার কি প্রয়োজন ছিল এদের? আমরা কত করে বললাম দাঁড়ানোর জন্য, তবুও দাঁড়ালো না এরা। মুখ ফস করে সত্যি কথা বলেই ফেললো, আমরা এখানে দাঁড়াইলে আপনারা এসে চ্যাংধলা করে নিয়ে যাইতেন না? আমাদের দেখে কি বিচি মনে হয় নাকি? তুষার বিরক্তি হলো আহানের ওপর। মনে মনে ভৎসনা জানালো সৈয়দ বাড়ির সবাইকে। ভাবলো এবারই সবগুলো কি এমন? লোকটা আবারও বলল, এই দেখো এখনো মুরগিগুলো কেমনে করে ধরে রাখছে। নুসরাত, ইরহাম, আহান ঠায় দাঁড়িয়ে রইল। লোকগুলো পুলিশ অফিসারের সাথে অনেকক্ষণ কথা বলল। যখন কথা শেষ হলো তখন তুষার সবাইকে কাছে আসার জন্য ডাকলো। ইসরাত কোমরে হাত রেখে দাঁড়িয়ে সব দেখলো। নুসরাত, আহান, ইরহাম চোরের মতো মুখ বানিয়ে এসে দাঁড়িয়ে তুষার বলল, মুরগিগুলো ফিরিয়ে দিন। মা যেমন নিজের সন্তানকে আগলে রাখে, তেমন নুসরাত নিজের দেহের মাঝে মুরগিগুলো জড়িয়ে নিল। দুপাশে মাথা নাড়িয়ে শক্ত করে বলল, দিব না। তুষার কঠোর কণ্ঠে বলল, দিয়ে দিন। নুসরাত ততটাই জেদি করে বলল, দিব না। আবারও বলল, দিয়ে দিন।
দিয়ে দিন মিসেস আরশ। নুসরাত বলল, দিব না মিস্টার মৃন্ময় তুষার ওরফে ঘুষখোর পুলিশ অফিসার। দুজনের মধ্যে একইভাবে চলল অনেকক্ষণ যাবৎ কথা কাটাকাটি। ইসরাত দুজনকে থামিয়ে দিয়ে রুক্ষ কণ্ঠে কটমট করে ধমক দিল, হচ্ছেটা কি এখানে? তুষার কেঁপে উঠে থেমে গেল। ইসরাতের দিকে আর চোখে চাইতেই দেখলো চুপি চুপি মুরগি ফেরত দিতে বলুন। নুসরাত নিজের কথায় অটল। সে বলল, অসম্ভব, আমি দিব না। এগুলো আমার নিজের বাচ্চা ভেবে নিয়ে এসেছি। এখন বাচ্চার কাবাব না খেয়ে ফেরত দিলে পাপ হবে, পাপ। আহানা সহমত করলো নুসরাতের কথায়। সে বলল, আমি তো ভেবেছিলাম মুরগিগুলো প্রথমে বড় করব নিজের বাচ্চার মতো, এমন খাওয়ানি দিব যাতে মুরগিগুলো সেম আমার মতো হয়ে যায়। তারপর মৃন্ময় তীক্ষ্ণ চোখে তাকিয়ে শুধালো, তারপর কি? আহান মিহিসুরে কোমলতার সহিত বলল, মুরগির শীষ পোড়া, কাবাব, ললিপপ, ফ্রাই খেতাম ভেবেছিলাম, জালি কাবাবও খাবো। নুসরাত নিজেও আহানের সাথে অন্য এক কল্পনাই করলো। তারপর গলা মিলিয়ে, আমরাও চলে আসছি। ইরহাম ও একই সুরে বলল, আমরাও আসছি। গ্রামের মানুষগুলো খুবই বিরক্ত হলো এমন আচরণে। নুসরাত, ইরহাম, আহানের ভাবনার ভেতরে তাদের মাঝ থেকে মুরগিগুলো টেনে নিল। তিনজনের মুরগি শক্ত করে চেপে ধরে রাখলো তা। মুরগির এদিক ওদিক টানাটানি করতে এরাও টানছে। হঠাৎ নুসরাতের টনক নড়ল। সে মুরগি দুটোর শরীর ছেড়ে দিয়েছে। সে লোকটাকে টানতেই সেই লোকটাকে একবারে শক্তভাবে টেনে মাটিতে উল্টে ফেলে দিল। মুরগি হাত থেকে ছুটে ডাকতে ডাকতে পালালো নিজের যান বাঁচানোর জন্য। নুসরাত লোকটিকে ভৎসনা করে বলল, কি হ্যামান আপনি? হ্যাঁ, সামান্য মুরগি নেওয়ার জন্য অত্যাচার করছেন? আমাদের মতো বাচ্চাদের ওপর ধর্মে সইবে না। এসব দেখে তুষার ইচ্ছে করলো এক গ্লাস হারপিক খেয়ে মরে যেতে। কোন চক্করে পড়েছে সে? আর 28 বছর জীবনে এমন ভেবাচাকা জীবনে পড়েনি। এই আরশের ফ্যামিলির সাথে দেখা হওয়ার পর থেকে দুনিয়ার সব আজব আজব ঘটনা তার সামনে চলে আসছে। জীবনের সব কিছু বড় ভুল মনে হচ্ছে। ঢাকা থেকে ট্রান্সফার করে সিলেট বিভাগে থানায় আসাই তার ভুল। তুষার নিজের ধৈর্য হারিয়ে বজ্র কণ্ঠে কান লাগিয়ে দেওয়ার মতো চিৎকার করে উঠল, শ্যাট আপ এভরিওয়ান। সবার সাথে থাকা মুরগিগুলো এক পোকা টেনে হিসড়ে লোকগুলোর হাতে ধরিয়ে দিল। নুসরাত টু শব্দ বের করার আগে মিনয় হাবিলদারকে বলল, চারটাকে হ্যান্ডকাপ ধরিয়ে নিয়ে আসুন। ইরহাম বাদাইমার মতো শুধালো, কি জন্য? ইসরাত ঠাট্টা সরে বসালো। ইসরাত ইরহামের মাথায় গাঁটটা মারল। রাগি চোখে তাকালো তাদের দিকে। নুসরাত তুষারকে পাত্তা না দিয়ে মুরগির জন্য হাপিত্তেশ করে মিনমিনিয়ে করে শুধালো, টুটুটের পোলা সব মাল নিয়ে চলে যাচ্ছে। আমার মুরগি, আমার বাচ্চাগুলো। নুসরাত তাদের কথা শোনার মতো করে বলে দৌড়ল দূরে। দাঁড়ানো হাবিলদার যখন শুনতে পেল তার গালি, মিনয় না চাইতে ঠোঁট চেপে হেসে ফেলল। নিজের হাসি ঢাকতে উল্টো দিকে হাবিলদারকে ধমকে দিয়ে উঠল, কি সমস্যা কি? এত দেরি করছেন কেন? হাবিলদার দ্রুত পায়ে সে হ্যান্ডকাপ ধরিয়ে দিল তুষারের হাতে। তুষার হ্যান্ডকাপ সর্বপ্রথম নুসরাতের দিকে ঝুলিয়ে ধরল। সকলের মনোরম হাওয়ায় দুলছে হ্যান্ডকাপখানা। সে চোখে এলিয়ে হেসে ধিমি সুরে এলিয়ে এলিয়ে বলল, সৈয়দা নুসরাত নাসির, বেপরোয়া গতিতে গাড়ি চালানোর জন্য বাংলাদেশ 2018 এর আইন অনুযায়ী 10,000 টাকা জরিমানা দিতে হবে, না হয় 3 মাসের জেল। মুরগি চুরির সেকশন 378 অনুযায়ী 5,000 টাকা জরিমানা, না দিলে 6 মাসের জেল। মোট 9 মাসের জেল। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমাদের সামনে যাত্রা এখান থেকে শুরু হচ্ছে। আশা করি অনেক সুন্দর হবে। সৈয়দ বাড়িতে তখন শোকের ছায়া। এতক্ষণ শক্ত হয়ে দাঁড়িয়ে থাকা লিপি বেগমও নিজের শরীর ছেড়ে দিয়েছে। পড়ে আছেন সবার মতো অবচেতন। সৈয়দ বাড়ির সকল মানুষ এসে তখন হাজির নাসির মঞ্জিলে। আরশ, জাইন, এমনকি মাহাদিও বাকি পড়েনি এদের থেকে। সকলেই খুঁজে ফেলেছে তাদের সোসাইটির ভেতরে। চতুর্থবারের মতো পুরো সোসাইটি খুঁজে এসে সোফায় বসলো আরশ। মুখে গম্ভীরতা রেখেই নিজের ভেতরে চলমান উদ্দীপনা ঢাকতে চাইল। হয়তো সফল হলো। চোখে মুখে গম্ভীরতা এঁটে বসে রইল। তখনই ঘড়ির কাঁটায় চলছে 10টার ঘরে। আজকের দিনে তেমন একটা রোদের দেখা নেই। নির্মল দিন, নিস্তেজ পুরো প্রকৃতি জুড়ে রয়েছে। নাসির মঞ্জিল যেমন তাদের বাচ্চাগুলো ছাড়া নিস্তেজ, তেমনি জাইনের চিন্তা ভাবনায় মাথা ফাটছে। ইচ্ছে করছে ইসরাত নামক বেয়াদবটাকে যেখানে পাবে ওইখানে ধরে কয়েক ঘা লাগিয়ে দিবে। কিন্তু মস্তিষ্কে এমন সুমতি সে চলতে দিল না। তার হৃদয়ে চলছে অন্য কিছু। মস্তিষ্ক যা বলছে তার থেকে দ্বিগুণ গতিতে চলছে হৃদয়ের ধ্বনি। শ্বাস আটকে রইল নিজের জায়গায়। বুকের কাছে চিনচিনে ব্যথা হলো। এসির ভেতর থেকেও চিন্তায় চিন্তায় ঘামতে লাগলো সারা শরীর। এক হাতে বুকের বাঁ পাশটা চেপে ধরলো। হাত দিয়ে বুকের কাছের ব্যথা ওটা
জায়গাটা ড্যাব ড্যাব করে আঘাত করে ব্যথা কমানোর জন্য। সবার এত চিন্তার ভেতর নাসির সাহেব একমাত্র ব্যক্তি যিনি আরাম করে বসে মোবাইল ঘাঁটছেন। কিছুক্ষণ পূর্বে নুসরাত আর ইসরাত শেয়ার করা মিস কলগুলো দেখলেন আর হাসলেন। হেলাল সাহেব নিজেও চিন্তিত। যতই হোক ছেলের বউ তার, ওপরে ওপরে নিজেকে কঠিন খোলসে ঢেকে রাখলেও ভেতরটা কেমন করছে, এমনভাবে যেন জাগ্গে মুরগে সবগুলো আমার কি আসে যায়। কিন্তু ঠিকই চিন্তা হচ্ছে ভদ্রলোকের। পা দিয়ে মেঝেতে বারবার আঘাত করে নিজেকে সামলানোর বৃথা প্রয়াস করলেন। যখন তার কানে নাসির সাহেবের হাসির শব্দ আসলো তখন ক্ষুব্ধ নেত্রে চেয়ে কড়া কণ্ঠে বলে উঠল, কি হয়েছে, এত দাঁত খেলাচ্ছিস কেন? নাসির সাহেব মোবাইলটা সবার মুখের সামনে তুলে ধরে, সুন্দর না নুসরাত দিয়েছে এই মিস। নাজনীন বেগম নিজের কান্না আটকে স্বামীর দিকে তাকালেন, নিজের মায়ের দিকে চেয়ে হু হু করে আবারও কেঁদে উঠলেন। দেখেছ আম্মা, দেখেছ আমার বাচ্চাগুলো নেই, আর এই পাষাণ লোক মিমস দেখে হাসাহাসি করছে। ওনার কি এখন রিলস দেখার সময়? এ কেমন লোকের সাথে তুমি আমায় বিয়ে দিলে? নাসির সাহেব মোবাইল সেন্টার টেবিলে রাখলেন, গলার আওয়াজ কিছুটা নিচু স্বরে করে স্ত্রীকে সবাইকে বলে উঠল, তো কি হয়েছে? তোমরা ভোর 4টা থেকে চিন্তা করছো, সবাই এসে তো ওরা আসলো না। এখন কি তোমাদের মতো চিন্তা করতে করতে আমি ভিপি হাই করব? আজব তো, সারা রাত ঘুমাতে দাও নই, এখন একটু আরাম করে রিলসগুলো দেখতে দিবে তো নাকি? নাসির সাহেবের কথা শেষ হতেই হাওয়ার গতিতে দরজায় উড়িয়ে বাতাসে নেয় উড়ে এসে মাছির মতো সবার মাঝখানে জায়গা জুড়ে নিল সুফি খাতুন। চোখের পানির অস্তিত্ব নেই, তারপরও চোখে শাড়ির আঁচলে মুছে নিতে নিতে হাই উতাস করতে লাগলো সে। মাথায় হাত রেখে নিজের কর্ম জারি করে হাহাকার করে উঠলেন নাসির সাহেব। নাসির, তোর এই সর্বনাশ হইল কেমনে রে? সৈয়দ সাহেব ইচ্ছে করলো ফুপি নামক ভদ্রমহিলাকে গলায় কিছু দিয়ে বেঁধে ফ্যানের সাথে ঝুলিয়ে দিতে। কি এক গলবের বাবা! এই মহিলার চিৎকারে তো তার প্রেশারটা হাই হয়ে গিয়েছে। শোয়েব সাহেব কানে টিস্যু গুজে রেখে দিল। ভদ্রমহিলার হাই উঠা সে তার রক্তচাপ বেড়ে যাচ্ছে। একদিকে এই মহিলার হাহাকার, অন্যদিকে তার ধর্মিনীর চিৎকার, দুটোই কানে সাইরেনের মতো বাজছে। কি ভয়ঙ্কর সেই অনুভূতি! হেলাল সাহেব ভুপির সম্পর্কে পরোয়া না করেই সুফি খাতুনকে ধমকে উঠল, বস, আমার আর কোনো চিৎকার না। সুফি খাতুন থোড়াই কানে তুললেন সে কথা, উনি নিজেই চিৎকার করা সামান কান্না জারি করলো। নাসির মঞ্জিল হতে শুরু করে আগাম 3 পারা জেনে যাবে বিয়েবাড়ি থেকে কনসার্ট সহ 4 ভাই উধাও হয়েছে, কোনেও তাদের সাথে আছে। সুফি খাতুন বললেন, আমি জানতাম। নাসির সাহেবকে থামিয়ে দিয়ে সুফি খাতুন এক বুড়ো উঁচিয়ে জানতে চাইলেন, কি জানতে তুমি? সুফি খাতুন বললেন, ওই মেয়ে তার লাঙ্গের সাথে পালাইবে, এটা আমি জানতাম কালোই। একটু কথা নাসির মঞ্জিলে তৎক্ষণিক পরিবেশকে নড়িয়ে দিতে সময় নিল না। নাসির সাহেব ভুরুক্ষেপহীন কণ্ঠে বলল, যদি পালিয়ে থাকে তাহলে বেশ করেছে, তোমার সমস্যা? সুফি খাতুন সেসব কথা না শুনে আবারও বললেন, ওই মেয়ে দেখলেই বোঝা যায় ওপরে ওপরে ভদ্র সেজে থাকে, ভেতরটা ঠিকই মায়ের মতোই পলিটিক্স বাজ। আমি আগেই বলেছিলাম একটাও ভালো হয়নি, সবগুলা গেছে। দেখ গিয়ে কোন পোলার সাথে মাস্তি করছে। নাসির সাহেব ভদ্রমহিলার কথায় ভ্রুক্ষেপ করলেন না। নাজনীন বেগম চলে উঠলেন, রাগী কণ্ঠে 2 বাক্য শোনার পূর্বেই রোহিণীর গলার আওয়াজ ভেসে আসলো। মায়ের বিরুদ্ধে কঠোর কণ্ঠে বলল, আম্মা, আর একটা কথা বলবে না তুমি? আমার আগামীকালই নিজে ফিরে যাবে আব্বার বাড়িতে। দেখছো এই বাড়ির মানুষ চিন্তায় আছে, তার উপর তুমি আরো উল্টাপাল্টা কথা এনে টেনশন বাড়াচ্ছ এদের। আগে বলে দিলাম, কেউ কিছু বললে পরে মুখ খুলিও না। রোহিণীর কথায় থেমে গেল সুফি খাতুন, চোয়াল ঝুলিয়ে বসে রইলেন, কোনো প্রকার টু শব্দটিও করলেন না। আর নাসির সাহেব নিজের মোবাইল ঘাঁটতে ঘাঁটতে সবাইকে উদ্দেশ্য করে বললেন, এত চিন্তা করে কোনো লাভ নেই। দেখো গিয়ে গাড়ির কোনো প্লেটে ঢোকাচ্ছে না, ধাক্কা লাগিয়ে আমার গাড়ির ফোকাস করে ফেলেছে। আমার তো বেচারা জড় বস্তু, গাড়ির জন্য কষ্ট হচ্ছে। হায় আমার গাড়ি! দীর্ঘশ্বাস ফেললেন, তারপর আবার আরেকটা রিলস দেখতে দেখতে হাসতে হাসতে টলে পড়লেন সোফার ওপর। তুষার কথা শেষ হওয়ার পূর্বে নুসরাত 2 হাত বাড়িয়ে দিল, বলল, টাকা পয়সা নাই, আর থাকলেও আমি দিব না। ওগুলো কি গাছে ধরে যে বললাম আর টুপ করে পাতার মতো ঝরে পড়ে গেল? তাছাড়া অপাত্রে টাকা ঢালতে আমি ভীষণ অপছন্দ করি। হাজতে যাওয়াই বেস্ট আমার কাছে। তবুও ঘুষখোর পুলিশকে আমি টাকা দিব না, এমনিতেই গরিব, খেতে পাচ্ছি না, আর উনি বলছেন 15,000 টাকা জরিমানা দিতে। মুখ ধোয়ার জন্য সাবান কিনতে পারছি না, আর দিব জরিমানা? হাসালি রে পাগলা, হাসালি।
ইরহাম আহান দুজনই মাথা নাড়ল। তুষার ইরহাম আহানের হাতে হ্যান্ডকাপ পরিয়ে নুসরাতকে হাত দিতে যাবে, নুসরাত টেনে নিল নিজেই নিজের দিকে। বলল, আমি ঘুষখোরের হাতে নিজের হাত লাগাতে দিব না, নিজেরটা পরে নিতে পারি। কোনো নাপাকি হাত আমাকে যেন স্পর্শ না করে। ইসরাত পরিয়ে দে তো। ইসরাত নুসরাতের হাতে হ্যান্ডকাপ পরিয়ে দিল। তুষার মুখে অপমানে থমথমে হয়ে উঠল। নিজেকে সান্ত্বনা দিল, এই মেয়ের কথায় রাগ করা যাবে না, এই মেয়ের মাথার একটা রক ঢিলে আছে। নিজেকে সামলে নিয়ে ইসরাতের দিকে হ্যান্ডকাপ তুলে ধরল। ইসরাত শীতল সুরে জিজ্ঞেস করলো, আমার অপরাধ? তুষার ইসরাতের চোখের দিকে তাকালো। সূর্যের তেজস্বী রশ্মি পূর্ব আকাশে তখনও উদয়িত হয়ে মাটিতে নেমেছে। আলো এসে চোখে পড়েছে, মেয়েলি চোখটা জলমল করছে। কালো চোখের মণিগুলো অগোচরে নিজের কালো বর্ণ হারিয়ে বাদামি বর্ণ ধারণ করেছে। উজ্জ্বল বাদামি চোখের পানে চেয়ে বলে উঠল, একজন পুলিশ অফিসারের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে তেড়ে আসে 5,000 টাকা জরিমানা, না হয় 2 মাসের জেল। ইসরাত হ্যান্ডকাপ নিজের হাতেই নিয়ে নিল। আলগোছে সেটা হাতে লাগিয়ে নিজের হাত লক করে দিল। তারপর অধর বাঁকিয়ে সামান্য হেসে বলল, আপনাকে টাকা দেওয়া থেকে একটা ইঁদুরকে টাকা দেওয়া বা তাকে খেতে দেওয়া অনেক বেশি অ্যাপ্রিসিয়েট মনে করি আমি। মৃণয় তুষার এত অপমান চুপচাপ গিলে নিল। সবাই বলল, গাড়িতে উঠুন। নুসরাত নিচে খুদে গাড়িতে যেতে যেতে সবাইকে বলল, নো টেন্স বস, মনে কর শ্বশুরবাড়ি যাচ্ছিস কয়েকদিনের জন্য। ইরহাম নাকের পাটা ফুলিয়ে ঢাকলো। নুসরাতের কথায় সামান্য ব্যঙ্গভক্তিতেই জিজ্ঞেস করলো, কয়েকদিনের জন্য মানে কি? আমি এতদিন জেলে থাকতে পারবো না। কয়েকদিনের নাকি কয়েক মাসের জন্য? জিজ্ঞেস করা কি পুলিশকে? পরপর আহান নাকি সুরে বলল, আপু আমি এই হাজতে যাব না। নুসরাত পুরো চিলমুড়ে থাকলো। ইসরাত এতক্ষণে গম্ভীরতা ছেড়ে নিজেকে হাস্যোজ্জ্বল করে নিয়েছে। দুবোন জেলে যাচ্ছে সেই চিন্তা না করে হাসলো। ইসরাত বলল, কয়েকদিন পূর্বে তুই একটা কথা বলেছিলি, মনে আছে? নুসরাত মাথা নাড়ল। তারপর দুজনে একসাথে সুর টেনে আহানকে উদ্দেশ্য করে মিনমিনিয়ে গাইল, শ্বশুরবাড়ি মধুর হাড়ি, হাজতে গেলে খেতে হবে ডান্ডার বাড়ি, তাই এখান থেকেই নিয়ে যাও নিজেদের প্রস্তুতি। ইসরাতের গলা হঠাৎ থেমে গেল। চারদিকে চোখ ঘুরিয়ে তাকাতে অবাক কণ্ঠে মুখে মিশ্রিত একটি কথা, এই মোমো আর সৌরভী কোথায়? ইসরাতের কথায় তিনজনেই মনে পড়ল তাদের কথা। এতক্ষণ প্রায় ভুলে বসেছিল। তিনজন নিজেদের দিকে কিঞ্চিৎকাল উদাস ভঙ্গিতে তাদের খুঁজলো। হ্যান্ডকাপ আটকানো হাতে আশেপাশে পাগলের মতো চোখ বুলালো। কিছু মুহূর্ত পর আহানের গলা ভেসে আসলো, হে আপু, মোমো আপু আর সৌরভী আপু এইখানে। তিনজন যে জায়গায় ছিল আওয়াজ অনুসরণ করে দাঁড়ালো। সবার আগে সেখানে পৌঁছালো ইসরাত, এরপর নুসরাত, ইরহাম, তুষার আর হাবিলদার পৌঁছালো সবার শেষে। ইসরাত মোমোর দিকে ঝুঁকে তাকে স্পর্শ করতে যাবে, মনে পড়লো তার হাত বাঁধা। অসহায় চোখে কিছুক্ষণ মাটিতে চেয়ে নিজের হাত তুলে তুষারের সামনে তেজে কণ্ঠে বলল, হাত খুলে দিন অফিসার। তুষার চোখে দুর্যুক্তি ছাড়াই খুলে দিল ইসরাতের হাত। একে একে সবার হাত খুলে দিলেও শেষে যখন নুসরাতের হাত খুলে দিতে যাবে থেমে গেল, চোখ তুলে তাকালো, শুধালো, আমি খুলে দিব? নুসরাত কোনো কথা না বলে শুধু ভ্যাটকানো। অতঃপর হাত খুলে দিতেই মোমোর সামনে হাঁটু গেড়ে বসতে বসতে বলল, এমন ফিটকে পড়ে আছে কেন? এদের নাকের কাছে কিছু এনে শুকাতে হবে। ইসরাত মোমোর দিকে ঝুঁকে তাকাতেই রুক্ষ কসুরে শুধালো, কেন? নুসরাত বলল, আমি শুনেছি দুর্গন্ধ জাতীয় কিছুর স্মেল মানুষ তাড়াতাড়ি সজ্ঞানে ফিরে আসে। আমার জুতো 5 দিন যাবৎ ধোয়া হয়নি, তাই ভাবছি এদের নাকের কাছে ধরবো। ইসরাত ধমকে উঠল নুসরাতকে। ইরহাম নীরবে দাঁড়িয়ে রইল। ইরহামের হঠাৎই বলে উঠল, ইরহাম, সৌরভীকে কোলে তুলে নে। ইরহাম এমন কথায় সামান্যখানি থমকালো, মুখ চাওয়াচাওয়ি করে নিশ্চিত হতে আবারও জানতে চাইল, আমি? ইসরাত ক্রোধান্বিত গলায় বলল, না তুই না, তোর রুহুকে বলেছি। মোমো স্বাস্থ্যের অধিকারী হয় মাথায় ধরল আহান। দুপা ধরল নুসরাত আর ইসরাত। সবাই মিলে টেনে টুনে নিয়ে গেল পুলিশের জিপে তুলে ফেললো মোমোকে। তখনও স্তব্ধ হয়ে সৌরভীর দিকে দাঁড়িয়ে রইল ইরহাম। নুসরাত সামান্য বিরক্তি হলো, ইচ্ছে করলো ইরহামের পেছন থেকে একটা লাথি মেরে উল্টো ফেলে দিতে। সময় অতিবাহিত হলো, নুসরাত আর সইল না। এতক্ষণে গলার কাছে দলা পাকানো গালিগুলো বের হয়ে আসলো তড়িৎ গতিতে। তবুও নিজেকে সামলে নিয়ে সামান্য আওয়াজে কিছু গালি দিতে পরের কথাগুলো জোরেই বের হলো, এই পাগল হয়েছিস তুই? তাড়াতাড়ি কোলে তুলে নে না শালা সৌরভীকে। ইরহাম হতভম্ব হলো, আমি তোর ভাই।
চোখের পাতা ফেলে হুঁশজ্ঞান হারিয়ে ফেলেছে অবহেলায়। রমণীর দিকে চেয়ে রইল ইরহাম। নৈশন্য অতিবাহিত হলো কিছু সময়। প্রকৃতি তখন চলছে বিড়ম্বনায়। একটু একটু বৃষ্টি ভাব, থোকা থোকা মেঘ জমেছে আকাশে। মেঘের গর্জন চলছে। আকাশের দুপাশ বিভক্ত বজ্রপাতে। ক্ষণে ক্ষণে ইরহাম ঝুঁকে গেল সৌরভীর দিকে। মেয়েলি শরীরের অগ্রভাবে অস্বাভাবিক কোনো স্পর্শ না লাগিয়ে সেভাবে খেয়াল রেখেই তাকে তুলে নিল পেছনে থেকে। তখনও হাউকাউ করছে নুসরাত। মনে মনে হয়তো শতগালি দিচ্ছে তাকে। ইসরাত টু শব্দটি করেনি। জহুরের নজরে চুপচাপ লক্ষ্য করছে ইরহামের গতিবিধি। ইরহাম সৌরভীর হাঁটুর নিচে এক হাত, অন্য হাত সৌরভীর কোমরে চেপে ধরে। কিছু মুহূর্ত দেখা গেল সৌরভীর বাহুর দিকে। অবচেতন শরীরে পুরুষালী গরম কদমঙ্গ দেহের স্পর্শে শিহরণ জাগল। তখনই আকাশ চিরে বজ্রপাতে মেঘের গর্জন। হঠাৎ কেঁপে ওঠা বজ্রপাতের জন্য নাকি ইরহামের শরীর স্পর্শে আসার জন্য ঠিক বোঝা গেল না। ইরহাম যখন সযত্নে কোলে তুলে এক পা দুপা করে সামনের দিকে এগিয়ে পুলিশের জিপের দিকে গেল, তখন মেঘ তরল প্রপাতে মাটিতে পড়তে লাগলো। আবারও নতুনভাবে বৃষ্টির সূচনা হলো। গত রাতের মতো তেজলো বৃষ্টি নয়, ঝিরিঝিরি বৃষ্টি হলো। ইরহাম সৌরভীকে যতক্ষণ নিজের বাহুতে বাঁধে রইল, ততক্ষণ পর্যন্ত বুকের মাংসপেশিগুলো দূর দূর করে কাঁপলো। নিজের এমন অস্বাভাবিক শারীরিক পরিবর্তনে নিজেই হকচকিত হলো। তার সৌরভীর এজ মেয়ে ফ্রেন্ড ভালো লাগে, কিন্তু এমন অনুভূতি হওয়ার মানে কি? মেয়েটার প্রতি কি তার কোনো অনুভূতি জমেছে? এটা কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক? আর চোখে দেখলো হলুদা বা মুখখানা। এত কাছ থেকে হয়তো এই প্রথম দেখছে, তাই অক্ষিপটরে ধরা পড়লো সুন্দর একটা জিনিস। ডান দিকে গালে চোহের মধ্যখানে কালো চিকচিকে বর্ণের তিল, ক্ষুদ্র সূক্ষ্ম সেটা। চোখ দাবিয়ে না দেখলে দেখা যায় না। ইরহামের মনে হলো ধুকপুক করা হৃদযন্ত্রের গতি আবারও বেড়ে গেছে। সে নাজেহাল হলো, মাথা ঝেড়ে ফেলে দিতে চাইলো এই অনুভূতি। যতই ঝেড়ে ফেলতে চেষ্টা করলো, ততই যেন আরো অগ্রসর হলো। নিজেকে যেন গ্রাস করে নিল এই অনুভূতিগুলো।